এই একটা এমন নিষ্ঠুর ছেলের গল্প যে নিজের বউয়ের সাথে মিলে নিজের মাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। এমন নির্দয় ছেলে যে নিজের বিধবা মায়ের ওপর অত্যাচারে চূড়ান্ত করে দিল। যে মা তার জন্য সারা জীবন কুরবানি দিয়েছে সেই মাকেই সে অপমানের সাথে দরজা থেকে বাইরে করে দিল। কিন্তু তারপর যে আল্লাহর গজব তার উপর নেমে এলো তা শুনে আপনারও রোম খাড়া হয়ে যাবে। এটা একটা ছোট্ট গ্রাম ছিল যেটা সবুজ ক্ষেত, মাটির ঘর আর সরল হৃদয় মানুষের বাসস্থান ছিল। এখানে জীবন সরল কিন্তু খাঁটি থেকে ভরা ছিল। এই গ্রামেই এক বয়স্কা মহিলা থাকত যার নাম জমিলা বেগম ছিল। জমিলা বেগম এক বিধবা মহিলা ছিল। তার স্বামী বছরখানেক আগে এক রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল। সেই সময় তাদের ছেলে রাশেদ মাত্র 5 বছরের ছিল। জমিলা সেই দুঃখকে নিজের দুর্বলতা বানায়নি, বরং সাহসের সাথে কাজ নিয়েছিল। সে লোকের বাড়িতে বাসন ধুইয়েছে, কাপড় সেলাই করেছে আর খেতে মজুরি করেছে। উদ্দেশ্য শুধু একটা, নিজের ছেলেকে পড়ানো আর তাকে ভালো জীবন দেওয়া। সময়ের সাথে সাথে রাশিদ বড় হতে লাগল। জমিলা যা কিছু উপার্জন করেছে রাশিদের শিক্ষার ওপর খরচ করে দিয়েছে। গ্রামের সবাই জমিলার সম্মান করত। সবাই জানত যে এই মহিলা নিজের ছেলের জন্য একটা উদাহরণ, কোরবানি, ধৈর্য আর পরিশ্রমের জীবন্ত চিহ্ন। এখন রাশিদ যুবক হয়ে গিয়েছে। সে শহরের এক হস্টেলে থেকে পড়ত আর সাথে এক স্কুলে পড়াতেও, যাতে মায়ের বোঝা কিছু কম করতে পারে। সে শুধু ছুটিতে গ্রামে আসত, আর যখন আসত তখন জমিলা বেগমের দুনিয়া যেন আলোকিত হয়ে যেত। কিন্তু যখন সে শহর চলে যেত তখন জমিলার চোখ দরজায় আটকে থাকত। সে প্রায় সন্ধ্যায় নিজের পুরনো কাঠের খাটে বসে রোদে উল কাটত আর রাশিদের শৈশবের কথা দোহরাত। গ্রামের মহিলারা তার কাছে এসে বসত, তার কথা শুনত আর মনে মনে তার সাহসকে সালাম করত। জমিলা বেগমের হাড়গোড় এখন সময়ের বোঝায় ক্লান্ত হয়ে গিয়েছে। এক এক পা যেন পাহাড় চড়ার সমান লাগত। দিনভরের পরিশ্রমের পর যখন সে রাতে খাটে বসত তখন একটা আহ বেরোত, আর হৃদয় থেকে শুধু একই দোয়া বেরোত, হে আল্লাহ, আমার ছেলের মাথায় ছায়া বজায় রাখো, তার দেখভাল করো, আর সময় এলে তাদেরও খিদমত করো। তারা একটা মেয়ে দেখে রেখেছে। জরিনা নামের সে মেয়ে গ্রামেরই বাসিন্দা ছিল, সরল, সুন্দরী, ভদ্র আর ঘরোয়া স্বভাবের। সে নিজের মায়ের সাথে চাকিতে কাজ করত আর অত্যন্ত পরিশ্রমী ছিল। জমিলা বেগমকে সে মেয়ের মতো লাগত। মনে মনে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবার যখন রাশিদ ছুটিতে আসবে তখন সে তার সাথে কথা বলবে। সেই দিনগুলোতে জমিলা বেগম সোয়েটার বুনতে লেগে পড়েছে। রঙিন সুতো যেগুলো তারা গত বছর শহর থেকে আনিয়েছে তাদের হাতে যেন জাদুর মতো চলত। সে সোয়েটার, মাফলার আর মোজা বানিয়ে গ্রামের মহিলাদের ব্যস্ত। কিছু মহিলা তাদের বাড়িতে এসে কিনত, কিছু তাদের গলিতেই থামিয়ে পছন্দ করে নিত। এই পরিশ্রমী কাজ রাশিদের পড়ার খরচ পূরণ করছিল। বার্ধক্যেরও সত্ত্বেও জমিলা বেগমের আউল দিন রাত চলতে থাকত। প্রত্যেক বোনা সোয়েটার তাদের নিজের ছেলের সাফল্যের কাছে অনুভব করাত। সে যখনই জরিনাকে আটার চাকিতে কাজ করতে দেখত তখন মনে মনে ভাবত, যদি এ আমার বউ হয়ে যায় তাহলে জীবন শান্তিতে কাটবে। এবার যখন রাশিদ ছুটিতে গ্রামে এলো তখন জমিলা বেগমের খুশির কোনো সীমা ছিল না। তাদের দুর্বল চোখ, যেগুলো মাসখানেক ধরে ছেলের পথ চেয়েছিল, অবশেষে উজ্জ্বল হয়ে গেল। তারা পুরো হৃদয় দিয়ে ছেলের পছন্দের খাবার বানালো, ডাল, গোস্ত, গরম চাপাতি, আম আর সাথে সেই ক্ষীরও, যেটা রাশিদকে শৈশব থেকে খুব পছন্দ ছিল। কিন্তু রাশিদের আচরণ বদলে গিয়েছে। সে খাবারের টেবিলে চুপ করে বসে থাকল, কোনো কথার উত্তর সংক্ষিপ্ত দিত। জমিলা বেগম ভাবল হয়তো ক্লান্ত, শহর থেকে যাত্রাও লম্বা হয়। খাবারের পর রাশিদ নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর যখন সে উঠোনে এলো তখন জমিলা বেগম সুযোগ হারাতে চাইল না আর ধীরে ধীরে তার কাছে গিয়ে বসে গেল। রাশিদ বেটা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, আমার কথা মন দিয়ে শোনো, তারা নরমভাবে বলল। রাশিদ মায়ের দিকে তাকালো আর বলল, কি কথা আম্মা? জমিলা বেগমের মুখে হালকা হাসি এলো আর সে বলল, তোমার খালার মেয়ে কাউসার আছে না, আমার সে খুব পছন্দ, খুব সপ্রতিভ, ধার্মিক আর ঘরোয়া মেয়ে। ভাবছি তোমার সম্পর্কের কথা চালাই। চেহারা সুরতেরও ভালো, স্বভাবও সরল। তুমি কি বলো বেটা? এই কথা বলতেই রাশিদের মুখ শক্ত হয়ে গেল, তার ভ্রু কুঁচকে গেল আর সে প্রায় চিৎকার করে উঠল, কি বলছেন আম্মা? আপনি ভেবেছেনও কিভাবে যে আমি এমন এক অশিক্ষিত অজ্ঞ মেয়ের সাথে বিয়ে করব? আমার আর তার কোনো মিল নেই। আমি পড়াশোনা করা মানুষ, শহরে থাকি আর নিজের ইচ্ছায় বিয়ে করব। আবার এই বিষয়ে কথা বলবেন না। এই বলে সে রাগে মোবাইল তুলে উঠোন থেকে বেরিয়ে গেল। জমিলা বেগম পাথরের মতো সেখানেই বসে রইল। তাদের দৃষ্টি সেই পথেই আটকে রইল যেখান থেকে তাদের ছেলে গিয়েছে, কিন্তু হৃদয় সেই আঘাত করেছে যা কখনো তারা ভাবেনি। তারা ধীরে ধীরে মাথা নিচু করল, চোখে জল চলে এলো আর হৃদয়ে শুধু এক প্রশ্ন গুঞ্জন করতে লাগল,
কি শিক্ষা মানুষকে অহংকার শেখায়? কি আমার ছেলে এতটা বদলে গেছে? চুপচাপ সে রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর মনে মনে শুধু একই দোয়া মাগতে লাগল, হে রব, আমার ছেলেকে হেদায়েত দাও, তাকে মায়ের সম্মান আর কোরবানির মূল্য শেখাও। সন্ধ্যের সময় ছিল, মাগরিবের আজান হয়ে গিয়েছে, কিন্তু রাশিদ এখনও বাড়ি ফেরেনি। জমিলা বেগমের দৃষ্টি বারবার দরজার দিকে উঠত, আবার হতাশায় নিচু হয়ে যেত। অবশেষে কাঁপা হাতে তারা ফোন করল। অন্যদিকে রাশিদের আওয়াজ এলো, আম্মা, আমি এক জরুরি কাজে এসেছি, সকালে ফিরে আসব। সে ফোন বন্ধ করে দিল। জমিলা বেগম চুপচাপ দাঁড়িয়ে রইল, ফোন কানে লাগিয়ে লাগিয়ে। হয়তো এই নীরবতায় তারা হাজার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করল, কিন্তু কিছু বুঝতে পারল না। সকাল হলো, পাখি চিচি করছে, আর দেয়ালের সাথে রাখা পুরনো ঘটি থেকে সূর্যের প্রথম রশ্মি উকি দিচ্ছে। তখনই দরজায় টোকা পড়ল। জমিলা বেগম নিজের চাদর সামলে দরজা খুলল। সামনে রাশিদ দাঁড়িয়েছিল, কিন্তু একা নয়, তার সাথে এক মেয়ে ছিল। আধুনিক পোশাক, ভারী গয়না আর তীক্ষ্ণ দৃষ্টির যে বউ সেজে দাঁড়িয়েছিল। জমিলা বেগমের হৃদয় ধক করে উঠল। সে বিস্ময়ে ডুবে শুধু এতটুকু বলতে পারল, রাশিদ বেটা, এ কে? রাশিদ যেন কোনো অনুশোচনা ছাড়াই উত্তর দিল, আম্মা, এই ফাইজা, আমি শহরে একে পছন্দ করতাম, আর আমরা নিকাহ করে নিয়েছি। আজ থেকে এই আপনার বউ। এই শুনে জমিলা বেগমের ঠোঁট স্তব্ধ হয়ে গেল। হৃদয় যেন কেউ মুঠোয় চেপে ধরেছে। তাদের চোখের সামনে তাদের সব স্বপ্ন ছড়িয়ে পড়তে লাগল। জরিনার চিন্তা, যা ভেবেছে, যা রাশিদের জন্য দিনরাত বুনেছে, সব ছাই হয়ে গিয়েছে। কিন্তু সে মা ছিল। মায়ের হৃদয়ে দুঃখ হলেও সে সন্তানের খুশির সামনে ধৈর্যের চাদর ওড়ায়। তারা কৃত্রিম হাসির সাথে ফাইজার স্বাগত জানালো আর বাড়ির ভেতর নিয়ে এলো। গ্রামে খবর ছড়িয়ে পড়ল, আরে জমিলা বেগমের ছেলে শহর থেকে লাহোরের বউ নিয়ে এসছে। কেউ কটাক্ষ করল, কেউ দুঃখ করল, কেউ বলল, মা সারা জীবন পরিশ্রম করেছে আর ছেলে বিনা জানিয়ে নিজের সিদ্ধান্ত শুনিয়ে দিল। কিন্তু জমিলা বেগম চুপ ছিল, না কারো কাছে অভিযোগ, না শিকায়াত। তাদের চোখে এক অদ্ভুত শান্তি ছিল, আর হৃদয়ে শুধু এক দোয়া, হে রব, আমার ছেলেকে খুশি রাখো। যদি আমার কোরবানি বৃথা যায়, তবুও আমি নিজের সন্তুষ্টি তোমার ফয়সালায় রাখি। কয়েক সপ্তাহ কেটে গেল। জমিলা বেগম হৃদয় বড় করে বউকে কোনো কাজ বলল না। ভাবল নতুন নতুন বিয়ে হয়েছে, ক্লান্ত হবে, বা হয়তো এখনও সময় লাগবে ঘরের পরিবেশে মানিয়ে নিতে। সে সকালে উঠত, নাস্তা বানাতো, ঝাড়ু দিত, পানি ভরত, কাপড় ধুত, আর সন্ধ্যায় বসে সোয়েটার বুনতে থাকত। অন্যদিকে ফাইজার মেজাজ কিছু অন্যরকম ছিল। সবসময় মোবাইল হাতে, বা তো কলসে বান্ধবীদের সাথে কথা, বা সোশ্যাল মিডিয়ার ছবিতে হারিয়ে থাকত। তাকে না ঘরের কাজে আগ্রহ ছিল, না শাশুড়ির অনুভূতিতে। জমিলা বেগম ধৈর্যকে নিজের চাদর বানিয়ে রেখেছে। রাশিদও এখন গ্রামের বাজারে এক দোকানে ছোট্ট চাকরি গ্রহণ করেছে। বেতন কম ছিল, কিন্তু সম্মানের ছিল। তার উদ্দেশ্য ছিল যে শিক্ষা সম্পূর্ণ হলে সে শহরে ভালো চাকরি খুঁজবে। ফিলহাল সে নিজের বাবার ছেড়ে যাওয়া জমি বেচে এক ছোট্ট ব্যবসা শুরু করার ভাবনা করছে, যাতে মা আর বউ দুজনের চাহিদাই পূরণ হতে পারে। একদিন বিয়ের 1 মাস কেটে গিয়েছে। জমিলা বেগম নরমভাবে ফাইজাকে বলল, দেখো বউ, এই ঘর এখন তোমার, তোমাকে এর দায়িত্ব নিতে হবে। আয় আজ রান্নাঘরে কিছু মিষ্টি বানাও, রেওয়াজও হয়ে যাবে আর আপনত্বের অনুভূতিও পাওয়া যাবে। এই কথা শুনতেই যেন ফাইজার জ্বলে উঠল। তার চোখে আগুন, আওয়াজে ঝাঁজ। আপনি এ কেমন পুরনো চিন্তার কথা বলছেন? আমার থেকে এই চাকরানির মতো কাজ হয় না, এটা আপনি মোবারক। জমিলা বেগম স্তব্ধ হয়ে গেল। তাদের নিজের কানে বিশ্বাস হলো না। সে যে সারা জীবন লোকের বাড়িতে ঝাড়ু মোছা করেছে, যে ছেলের জন্য নিজের ঘুম, আরাম, শান্তি সব কোরবানি করেছে, আর সেই নিজের বউয়ের কাছ থেকে এমন আচরণ শুনছে। তাদের জিভ নীরব রইল, কিন্তু হৃদয়ে যেন কোনো পাথর রেখে দেয়া হয়েছে। তারা চোখে আসা জল পাতায় লুকিয়ে নিল আর নীরবে রান্নাঘরের দিকে চলে গেল। ফাইজা আবার মোবাইলে মগ্ন হয়ে গেল, যেন কিছু হয়নি। জমিলা বেগমকে এখন অনুভব হতে লাগল এটা শুধু অসম্মানের শুরু। পরীক্ষার আসল গল্প তো এখনও শুরু হয়েছে। সেই রাতেই যখন রাশেদ ক্লান্ত কাজ থেকে বাড়ি এলো, তখন ফাইজা সোফায় বসে কাঁদার নাটক করছিল। চোখে কয়েক ফোঁটা জল ছিল, কিন্তু আচরণে অভিনয়ের পূর্ণ ঝলক।
সে ভারী আওয়াজে বলতে শুরু করল, রাশেদ, কি এজন্য আমাকে বিয়ে করে এনেছিলে? তোর মা তো আমাকে এক চাকরানি মনে করে, সবসময় শুধু কাজ, তিরস্কার, কথা। আমি তো ক্লান্ত হয়ে গেছি। রাশিদের মুখ শক্ত হয়ে গেল, মাথা তৎক্ষণাৎ গরম। চিন্তা করো না ফাইজা, আমি আম্মার সাথে কথা বলছি। এটা হতে পারে না যে তোমাকে এভাবে শর্তাচার করা হবে। এটা প্রথমবার নয়, এখন তো এটা দৈনিক রুটিন হয়ে গিয়েছে। যখনই রাশিদ বাড়ি আসত, ফাইজার মিথ্যা অভিযোগ আর জল তার হৃদয়ে মায়ের জন্য ঘৃণার বীজ বপন করত। আর রাশিদ, যে শহরে শুধু বইয়ের ছায়ায় বড় হয়েছে, সম্পর্কের গভীরতা বোঝার থেকে অক্ষম ছিল। বইয়ের কথা কি সত্যি মানত? তারপর একদিন যখন রাশিদের সহ্য শেষ হয়ে গেল, সে মায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল, আওয়াজ উঁচু, লহজা শক্ত। আম্মা, আপনার সমস্যা কি? ফাইজার সাথে সবসময় তাকে তিরস্কার দেন, কাজ করান, আর তারপর তার ওপর কথাও শোনান। সে শহরে পড়াশোনা করা মেয়ে, আপনার এই পুরনো নীতিতে মানিয়ে নিতে পারবে না। আপনি কি চান যে সেও আপনার মতো জীবন কাটাক? জমিলা বেগম এসব শুনে হৃদয় যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে স্তব্ধ হয়ে ছেলের মুখ দেখতে লাগল, সেই ছেলের যার জন্য তারা সারা জীবন কোরবানি করেছে, যার জন্য রোদে কাজ করেছে, ক্ষুধায় ঘুমিয়েছে, আর স্বপ্ন শুধু তার সাফল্যেরই দেখেছে। চোখ ভিজে গেল, কিন্তু জিভ নীরব রইল। শুধু এক বাক্য হালকা আওয়াজে বেরোল, বেটা, আমি তো শুধু ভেবেছিলাম যে তুমি খুশি থাকো। যদি আমার কথা তোমাকে আর তোমার বউকে বোঝা লাগে, তাহলে আমি চুপ হয়ে যাই। কিন্তু যা সত্যি তা সময় বলবে। রাশিদ রাগে দৃষ্টি ফিরিয়ে নিল, আর হৃদয়ে হৃদয়ে হাসল। তার আঘাত সফল হচ্ছিল। কয়েকদিন পর বাড়িতে এক বড় খবর এলো, ফাইজা গর্ভবতী। জমিলা বেগমের চোখে খুশির ঝিলিক এলো, মুখ থেকে বছরের ক্লান্তি যেন মুহূর্তে সরে গেল। তারা তৎক্ষণাৎ সৎকা দিল, ফাইজাকে দোয়া দিল, আর খুশিতে বলল, আল্লাহ তোমাকে স্বাস্থ্য দিক বউ, খুব শিগগিরই তুমি আমাদের নাতি বা নাতনির খুশখবরই শোনাবে। এই ঘর আবার হাসিতে ভরে উঠবে। ফাইজা শুধু হেসে সব কবুল করল, কিন্তু যেই নিজের ঘরে প্রবেশ করল, তার মুখ অন্ধকার হয়ে গেল। চোখের ঝিলিকের জায়গায় ঘৃণার আগুন জ্বলছিল। এই সন্তান, আমি এটাকে কেন জন্ম দিব? আমি এখানে কোনো বংশ বাড়াতে নয়, লুটতে এসেছি। পরের সকালে যখন রাশিদ কাজে গেল, তখন হঠাৎ বাড়িতে ফায়েজার চিৎকার শোনা গেল। সে মেঝেতে শুয়ে ছটফট করছিল। জমিলা বেগম ঘাবড়ে তার কাছে দৌড়ে গেল, আর তৎক্ষণাৎ গ্রামের দাইকে ডেকে আনল। দাই পরীক্ষা করল আর ধীরে বলল, সন্তান নষ্ট হয়ে গিয়েছে। লাগছে কোনো ভারী জিনিস তোলার কারণে। জমিলা বেগম বিস্মিত হয়ে গেল। এটা কিভাবে হতে পারে? ফায়েজা তো কোনো কাজে হাতও লাগায় না। কিন্তু ফায়েজা তো এক নতুন অভিনয়ে প্রবেশ করেছে। চোখে জল, মুখে দুঃখ, হৃদয়ে বিষ। সন্ধ্যায় যখন রাশিদ এলো, তখন ফায়েজার শিশুদের মতো কাঁদল। রাশিদ, তোমার মা আমার সন্তানকে মেরে ফেলেছে। ঈর্ষার আগুনে অন্ধ হয়ে গিয়েছে সে। আমাকে কাজে লাগিয়েছে, জোর করে সবকিছু করিয়েছে। দেখো, আমাদের সন্তান দুনিয়ায় আসার আগেই চলে গেল। রাশিদের হৃদয় চলে উঠল, চোখের রাগের ঝিলিক। ফায়েজা শেষ তীরও ছুড়ে দিল, বের করো নিজে মাকে এই ঘর থেকে, নইলে সে আমাদের খুশি গিলে ফেলবে। এমন মায়েরা শুধু দুঃখ দেয়। জমিলা বেগম দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। চোখে শুধু জল নয়, রুহ আহত হয়ে গিয়েছিল। রাশিদের রাগ নিয়ন্ত্রণের বাইরে হয়ে গিয়েছে। সে ফায়েজার হাত ধরল, আর দুজনে মিলে জমিলা বেগমকে বাহু থেকে ধরে বাড়ি থেকে বের করতে শুরু করল। সে যে সারা জীবন অন্যের বাড়ি থেকে ধাক্কা খেয়ে এই ছেলের ভবিষ্যৎ গড়েছে, আজ নিজের ছেলের হাতে বাড়ি থেকে বের হচ্ছে। রাশিদ জোরে ধাক্কা দিল। জমিলা বেগম দরজার বাইরে মাটিতে পড়ে গেল। চটি একদিকে চলে গেল, মাথায় আঘাত লাগল, কিন্তু জিভে আবারও বদদুয়া এলো না। শুধু একই অনুরোধ ঠোঁটে ছিল, রাশিদ বেটা, আমাকে ঘরের ভিতরে ঢুকতে দাও। আমি কোথায় যাব? এটা আমার ঘর বেটা। কিন্তু দরজা তাদের মুখে বন্ধ হয়ে গিয়েছে। ভিতর থেকে হাসি আর শান্তি, বাইরে এক মা, আহত, একা আর অসহায়। গ্রামের কয়েক মহিলা দৌড়ে এলো, তাদের সাহায্য দিল। আরে জমিলা বাজি, এটা কি হলো? কে এমন নিষ্ঠুর? কিন্তু জমিলা বেগম নীরব রইল। কিছু জল আর এক ভাঙা হৃদয় তাদের সাক্ষী দিচ্ছিল। মহিলারা তাদের নিজেদের বাড়ি নিয়ে গেল। কেউ চা দিল, কেউ পানি, সবাই সান্ত্বনা দিল। কিন্তু ভিতরে ভিতরে জমিলা বেগমের হৃদয় চিৎকার করছিল, যে ছেলের জন্য সারা জীবন বাঁচি, আজ সেই আমাকে বাঁচার যোগ্য রাখেনি। রাশিদ আর ফায়েজার জীবন আগের মতোই ছিল। মাঝে মাঝে রাতের নির্জনতায় রাশিদকে মায়ের স্মৃতি আসত।
হৃদয়ে হালকা অনুশোচনা উঠত। কিন্তু ফায়েজার মিষ্টি কথা আর সুন্দর মুখ তাকে এই মুহূর্ত থেকে বের করে দিত। কিন্তু জীবনের ফয়সালা শুধু মানুষের ইচ্ছায় হয় না। কয়েকদিনই কেটেছে যে হঠাৎ রাশিদ এক ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হল। শরীরের নিচের অংশ গুরুতর আহত আর এক পা থেকে চিরকালের জন্য পঙ্গু। এখন সে খাটে শুয়ে থাকত, প্রত্যেক জিনিসের জন্য অন্যের মুখাপেক্ষী। এই খবর ফায়েজার কাছে বজ্রপাত হয়ে এলো। তার চোখে ঘৃণার ঝিলিক আরও বাড়ল। আমি এক পঙ্গুর সাথে জীবন কাটাতে পারি না শব্দ সে বারবার নিজের সাথে দোহরাত। সম্পত্তির কাগজ তো সে আগেই রাশিদ থেকে স্বাক্ষর করিয়ে নিয়েছে। প্রতারণা, ভালোবাসার নামে চালাকি আর লোভের চয়। এক সকালে রাশিদ জেগে উঠে দেখল ফায়েজা ব্যাগে নিজের কাপড় রাখছে। সে বিস্মিত হয়ে বলল, ফায়েজা, কোথায় যাচ্ছ? ফায়েজা এক তীক্ষ্ণ দৃষ্টি রাশিদের ওপর ফেলল। মুখে ঘৃণা আর জয়ের শয়তানি হাসি ছিল। তালাকের কাগজ টেবিলে রেখে দিয়েছি, সাইন করে দিও। আমি তোমার মতো পঙ্গুর সাথে এক মুহূর্তও থাকতে পারি না। আর যাই হোক, তোমার জমি এখন আমার নামে, যার জন্য আমি এখানে এসেছিলাম। এই বলে সে দরজা খুলে চিরকানের জন্য বাইরে বেরিয়ে গেল। রাশিদ খাটে শুয়ে, অসহায়, আহত, আর এখন একা ছিল। ফাইজার শব্দ তীর হয়ে তার হৃদয়ে বিঁধে গিয়েছে। তার অস্তিত্ব যেন কোনো ভয়ঙ্কর গুঞ্জন ছিল, তোমার মতো পঙ্গু। আর তারপর যেন সারা দৃশ্য এক ফিল্মের মতো চোখের সামনে চলতে লাগল। নিজের মায়ের হাতের পরিশ্রম, সেই সরল পোশাক, সেই ঠান্ডা রাতে বোনা সোয়েটার, সেই চোখ যেগুলো দরজায় লেগে তার পথ চেয়ে থাকত। আর তারপর সেই দৃশ্য যখন সে নিজের মাকে দরজা থেকে ধাক্কা দিয়েছে। রাশিদের চোখ থেকে জল বইতে লাগল। এটা শুধু অনুশোচনার জল নয়, এটা শাস্তির জল ছিল। এখন সে মায়ের আলিঙ্গনের লালায়িত হতে লাগল। আম্মা, আমাকে ক্ষমা করো। একদিন দুপুরের সময় গ্রামের এক বয়স্ক ব্যক্তি রাশিদের দরজায় এলো। রাশিদ খাটে অর্ধ অচেতন অবস্থায় শুয়েছিল। বয়স্ক ধীরে বলল, রাশিদ, তোমার মা জমিলা বেগম এখন এই দুনিয়ায় নেই। এই শুনে যেন রাশিদের দুনিয়া থেমে গেল। শ্বাস আটকে আসতে লাগল, হৃদয় স্তব্ধ হয়ে গেল, চোখ ফেটে ফেটে রইল। বয়স্ক এক মুহূর্ত থেমে বলল, শেষ সময় তাদের এই ওসিয়াত ছিল যে নিজের ছেলেকে বলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি। কিন্তু সেই মা, সেই দুঃখ আর সেই আঘাত নিজের হৃদয় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই শোনামাত্র রাশিদের ধৈর্য ভেঙে পড়ল। সে গর্জন করে করে কাঁদতে লাগল, যেন তার রুহ চিৎকার করছে, আম্মা, আম্মা, একবার আমাকে ক্ষমা করো, একবার ফিরে এসো। কিন্তু এখন সব দেরি হয়ে গিয়েছে। মায়ের কবরের ছায়ায় রাশিদ এখন প্রতিদিন বসে থাকত, ভাঙা জিভে দোয়া মাগত, চোখ থেকে বইতে থাকা জল মাটি ভিজিয়ে দিত। পুরো গ্রাম তাকে দেখত, আর প্রত্যেক ব্যক্তির হৃদয়ে এক প্রশ্ন উঠত, এই হচ্ছে অবাধ্য সন্তানের পরিণাম। কেউ তার প্রতি দয়া করত, কেউ ঘৃণার দৃষ্টিতে দেখত, কিন্তু সবার জন্য সে এক শিক্ষার ছবি হয়ে গিয়েছে। আর তারপর একদিন সেও গ্রাম থেকে চিরকালের জন্য অদৃশ্য হয়ে গেল। না কেউ তাকে আসতে দেখল, না যেতে, শুধু এক নীরবতা পিছনে থেকে গেল। আর এক গল্প যা সবার হৃদয়ে চিরকালের জন্য খোদাই হয়ে গেল। প্রিয় বন্ধুরা, নিজেদের মায়েদের সম্মান করো আর তাদের শ্রদ্ধা করো। মায়ের পায়ের নিচে জান্নাত। তাই আপনাদের থেকে অনুরোধ যে এই ভিডিও থেকে অবশ্যই শিক্ষা নাও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করো।